৮০ বছর পর আজ আবার ওই ব্যাপারটা নিয়ে চাঞ্চল্য জেগেছে হিরণপুর গ্রামে। হিরণপুরের সুরেশ চক্রবর্তীর ছেলে অজয় কলকাতা থেকে কলেজে পড়াশুনো করে। তারই এক বন্ধু শ্যামাপদ একদিন কথায় কথায় অজয়ের কাছ থেকে জানতে পারে রায়দের বাগানবাড়ির ভৌতিক ব্যাপারটা। বরানগরের ময়রাডাঙ্গা রোডে শ্যামাপদ থাকে। সকলে তাকে শ্যামা বলেই ডাকে। খেয়ে দিয়ে গল্পের বই পড়ে খেলাধুলো করে বন্ধুমলে আড্ডা দিয়ে বেশ মজা সে দিন কাটায় সে। এসব ছাড়াও ওর আরও একটা মন আছে। সে মন হলো অ্যাডভেঞ্চার প্রিয় মন। যদি কোথাও কোনো রহস্যের ইঙ্গিত সে পায় অমনি ছুটে গিয়ে সেই রহস্যের সন্ধানে লেগে পড়ে। সেই রহস্যের সমাধান না করা পর্যন্ত তার শান্তি হয় না। তাই হিরণপুরের বাগান বাড়ির কথা শুনে সে ঠিক করল হিরণপুরে পাড়ি জমিয়ে ওই ভূতের সঙ্গে মোলাকাত করে আসবে। অজয় তাকে বারবার সাবধান করল, বেশ ভালো করে বিবেচনা করে দেখ, এ কিন্তু মোটেই তামাশার ব্যাপার নয়, যা বলছি তা অতি সত্যি। সেই হাসির শব্দ আমি নিজের কানে শুনেছি। শ্যামা হাসি হাসি মুখে বলল, আমি তো বলছি না তোর কথা মিথ্যে। ভূতের কথা, ভূতের গল্প শুনে আসছি সেই ছোট্টবেলা থেকে। জীবটিকে দেখার ইচ্ছে আমার বহু দিনের, তাই আমি হিরণপুরে যেতে চাই। অজয় আর শ্যামার আরেক বন্ধু শ্যামল, শ্যামল ও শ্যামার চরিত্রের ছেলে, অ্যাডভেঞ্চারের গল্প পেলে তারও মন চঞ্চল হয়ে ওঠে। শ্যামা গিয়ে শ্যামলকে বলল তারা হিরণপুরের যাওয়ার কথা। শুনে শ্যামলও লাফিয়ে উঠল, সেও যাবে তার সঙ্গে। ভূতের সঙ্গে দেখা সাক্ষাৎ করার ইচ্ছে তারও প্রবল আছে। শ্যামাপদ আর শ্যামল হিরণপুরে এদের আসার উদ্দেশ্যটা কী তা জানতে পেরে বহুকাল পর আবার গ্রামবাসীদের মধ্যে চাঞ্চল্য জেগেছে। প্রবীণ ব্যক্তিরা অনেকেই যেমন ওদের নিষেধ করলেন এবং এ ব্যাপারে অগ্রসর হতে বারবার নিরস্ত হতে বললেন, অপরদিকে কয়েকজন ডানপিটে গোছের ছেলে বেশ উৎসাহিত হয়ে উঠল। জামার আস্তিন গুটিয়ে কেউ বলল, কাজ কি বাড়িটা ওখানে রেখে আমরা ভেঙে গুড়িয়ে দেব বাড়িটা, মাঠ তৈরি করে আলুর চাষ করব ওখানে। প্রবীণ ব্যক্তিরা বললেন, কাজ কি বাবা, এসব নিয়ে ওই হই হাঙ্গামা করার, যেমন আছো থাকো, ওনারা তো কোনো ক্ষতি করছেন না আমাদের। মেয়েরা তো চোখ বড় বড় করে সভয়ে কপালে হাত ঠেকিয়ে বলল, না না না, মনেও ওসব কথা স্থান দিও না বাছারা, ওনারা স্বয়ং ব্রহ্মদত্তী, ওদের কোপে পড়লে রক্ষে নেই। একজন বুড়ি বলল, আহা বাছারা, তোমরা অজয়ের বন্ধু, কলকাতা থেকে বেড়াতে এসেছো, খাও দাও ঘুরে বেড়াও, দুদিন আনন্দ করে ঘরের ছেলে আবার ঘরে ফিরে যাও। কেন শুধু শুধু উটকো বিপদ ঘাড়ে চাপাতে চাইছো? কি থেকে কি হয় বলা যায়? শেষটায় প্রাণ নিয়ে না টানাটানি পড়ে। ও বাড়ির দিকে পা বাড়িও না বাবা। ওরে অজয়, আমি বলি কি শোন, তোরা বরং গাঁয়ের সকলে মিলে জোড়া পাঁঠা দিয়ে ওদের একটা পুজো দেওয়ার ব্যবস্থা কর। তাতে ওরা সন্তুষ্ট হয়ে ও বাড়ি ছেড়ে চলে গেলেও চলে যেতে পারেন। অজয় বলল, তুমি হাসালে জ্যাঠাইমা। ভূত প্রেত শাকচুন্নিতে কি পাঁঠা খায় যে পাঁঠা দিয়ে পুজো দেব? এতজনের কাছ থেকে নিষেধ এবং নানা ভয়ের কথা শোনা সত্ত্বেও শ্যামল আর শ্যামা নিজেদের সিদ্ধান্তে অটল রইল। তারা ঠিক করল আজকের দিনটা থাক, কাল রাতে তারা যাবে ভূতের বাড়িতে। ওদের সঙ্গে অজয়ের যাবার ইচ্ছা তেমন নয়, কারণ সে ভীতু প্রকৃতির ছেলে, আর সে কথা শ্যামা আর শ্যামলেরও অজানা ছিল না। অজয় মুখে দু একবার যাবো বললেও সে বলাটা মোটেই আন্তরিক ছিল না। তার উপর অজয়কে ছেড়ে দিতে ওর মা বাবারও আপত্তি আছে। সেসব বুঝেই শ্যামল বলল, না রে, আমাদের সঙ্গে তোর যাবার দরকার নেই, তুই যা ভীতু, গিয়ে একটা ফ্যাসাদে বাঁধিয়ে ছাড়বি। তোর কোনো চিন্তা নেই, দেখবি আমরা ঠিক ফিরে আসব, এসে তোদের শোনাবো কি হলো না হলো। পরদিন সকালে চা বিস্কুট খেয়ে অজয় দুই বন্ধুকে গ্রাম দেখাতে বার হলো। প্রথমেই তারা গেল রায়দের বাগান বাড়ির দিকে। বাড়িটার চারদিকে ঘুরে ভালো করে দেখে নিল। তারপর গ্রামের পাঠশালা, খেলার মাঠ, শিব মন্দির, কালী মন্দির, মা শীতলার থান, রূপার পাতের মতো সিধাই নদী, এসব দেখতে খুব বেশি সময় লাগলো না।
কারণ গ্রামের আকার তেমন বড় নয়, বরং দেখতে গেলে ছোটই। অল্প জায়গার মধ্যেই সব কিছু রয়েছে। ঘণ্টা দুয়েকের মধ্যেই সব দেখে শুনে তারা বাড়ি ফিরে এলো। যদি ওই কটা জিনিস দেখতে তাদের 2 ঘন্টা সময় লাগেনি, কিন্তু চলার পথে এর ওর সঙ্গে কথা বলা, এর ওর সঙ্গে বন্ধুদের পরিচয় করিয়ে দেওয়া, এতেও খানিক সময় গেছে। বাড়ি ফিরে পরোটা, আলু চচ্চড়ি, ঘরের গরুর দুধ থেকে তৈরি ছানার সন্দেশ দিয়ে 3 জনের ভালোই জলযোগ সারা হলো। তারপর বসলো ক্যারাম নিয়ে। ক্যারামে তারা এমনই মশগুল হয়ে পড়ল যে 12টা বেজে গেল। তবু তাদের হুঁশ নেই। অজয়ের মা এসে তাদের জোর করে তুলে দিলেন। কিরে, ক্যারাম নিয়ে বসে থাকলেই পেটের খিদে মিটবে? 12টা কখন বেজে গেছে, চানও করতে হবে না, খেতেও হবে না, কেমন? উঠে পড়, চান করে আয়, আমার রান্না কখন শেষ হয়ে গেছে। অজয় বলল, মা আর একটু সবুর করো, এই গেমটা শেষ হোক। মা বললেন, না আর শেষ হতে হবে না, উঠে পড়। বলেই তিনি ঘুঁটিগুলো হাত দিয়ে এলোমেলো করে দিলেন। 3 জনে তখন হাসতে হাসতে হৈ হৈ করতে করতে উঠে পড়ল। রাত 9:30 নাগাদ খাওয়া দাওয়া শেষ করে শ্যামল আর শ্যামা দুজনে গেট পেরিয়ে রায়েদের বাগান বাড়ির মধ্যে ঢুকল। দুজনের কাছেই 5 সেলের 2টো টর্চ। শ্যামার কাছে আরও একটা জিনিস রয়েছে, সেটা একটা রিভলভার। অস্ত্রটা কলকাতারই এক বিশেষ জানাশোনা লোকের কাছ থেকে চেয়ে এনেছে। বাড়িটায় মোট 5খানা ঘর, নিচে 3খানা, ওপরে 2খানা। নিচে 3খানা ঘরের মধ্যে 1খানা ঘর লম্বায় চওড়ায় বেশ বড়। ঘর না বলে সেটাকে হলঘর বলাই ভালো। বড় লোকের বাগান বাড়ি যখন, মনে হয় এই ঘরটাতেই গান বাজনার আসর বসত। প্রথমেই ওরা ওপর নিচের সব ঘরগুলো একবার ঘুরে দেখে নিল। জানলা দরজাগুলো পোকায় সব নষ্ট করে ফেলেছে, কুড়ি বর্গাতেও উই ধরেছে। তার ওপর 90 বছরের জমে ওঠা বাইরের ধুলোবালি, দেওয়াল থেকে খসে পড়া চুনবালি, বাইরে থেকে উড়ে আসা শুকনো গাছের পাতা ইত্যাদিতে মেঝেগুলোয় যা অবস্থা হয়েছে, ভূত না থাকলেও দেখে ভুতুড়ে বাড়ি বলেই মনে হয়। কম্পাউন্ড থেকে 2টো বনতুলসীর গাছ উপড়ে এনে নিচের তলারই 1খানা ঘর মোটামুটি পরিষ্কার করে নিয়ে তারা মাদুর বিছিয়ে বসল। শ্যামল বলল, বাড়ির দুগ্ধ ফেননিভ সুকোমল শয্যার সুখটা আজকের রাতে এই নোংরা পোড়ো বাড়ির ঘরে মাদুরের ওপরে শুয়েই মিটিয়ে নিতে হবে। শ্যামা মাদুরের ওপর দেহটা এলিয়ে দিয়ে বলল, সবই বিধির লিখন। রাত যত বাড়তে লাগলো, তাদের কথাবার্তা বলাটাও তত কমে আসতে লাগলো। খুব কমই তারা কথা কইতে লাগলো, আর যেটুকু কইতে লাগলো তা খুবই মৃদু স্বরে, ফিস ফিস করে। নিঝুম বাগান বাড়ি, মশার ভনভনানি আর ঝিঁঝি পোকার অশ্রান্ত অসহ্য চিৎকারে ক্রমশই ওরা অতিষ্ঠ হয়ে উঠতে লাগলো। মাঝে মাঝে শিয়ালের হুক্কা হুয়া, কখনো কুকুরের ঘেউ ঘেউ ডাক, কখনো পেঁচা বাদুড় ইত্যাদি নিশাচর পাখিদের তীক্ষ্ণ চিৎকার, সব মিলিয়ে বেশ একটা রোমাঞ্চকর আবহাওয়ার সৃষ্টি হয়েছে। মাঝে মাঝে ওরা হাতঘড়ির দিকে তাকাচ্ছিল। একসময় দেখল রাত 12টা বেজে 10 মিনিট হয়েছে। এরই অল্প কিছুক্ষণ পর পাশের ঘরে খসখস শব্দ হতে দুজনে সচকিত হয়ে উঠল। কান তাদের অতিমাত্রায় খাড়া হয়ে উঠল। একটু মনোযোগী হতেই বুঝতে পারল শব্দটা পায়ে চলার শব্দ। এত রাতে আবার কে এসে ঢুকলো ও ঘরে? শ্যামল রসিকতা করে বলল, ভূত নাকি রে? শ্যামা বলল, তোর মুন্ডু। ভূত বা মুন্ডু যাই হোক, ব্যাপারটা তো দেখতে হবে। এত রাতে এই পোড়ো বাড়ির ঘরে কে এসে ঢুকলো? হ্যাঁ, দেখতে তো হবেই। খুব পা টিপে টিপে আয়, খুব সাবধানে, শব্দে যেন না হয়। দুজনে টর্চ নিয়ে উঠল। শ্যামার বাঁ হাতে টর্চ, ডান হাতে রিভলভার। বারান্দায় বেরিয়ে পাশের ঘরের দিকে তাকাতেই আশ্চর্য হয়ে গেল তারা। ঘরটার মধ্যে মৃদু একটা আলো জ্বলছে।
দরজার ধারে গিয়ে উঁকি মেরে দেখল ঘরের মেঝের ওপর একটা লণ্ঠন টিম টিম করে জ্বলছে, আর একটা বুড়ো লোক কিছু শুকনো পাতা কাঠিমুটি জড়ো করছে। সেখানে 2-3টে ইট বসিয়ে একটা উনুন তৈরি করা হয়েছে, আর ওই উনুনের ওপর বহুদিনের পুরনো একটা কালিমাখা নোংরা হাঁড়ি বসানো হয়েছে। শ্যামা আর শ্যামল বুঝল বুড়োটা কিছু রাঁধবার জোগাড় করছে, এবং এটাও ওরা অনুমান করে নিল যে বুড়োটা ভিখিরি টিকিরি কেউ হবে, এখানেই রাতে রাঁধে খায় থাকে, ভোর হলে বোধহয় বেরিয়ে যায় আবার। কিন্তু এত রাতে রান্নার আয়োজন কেন? হয়তো কোনো দূর গ্রামে ভিক্ষায় গিয়েছিল, এইমাত্র ফিরে এসেছে। শ্যামা আর শ্যামল আর বাইরে না থেকে ঢুকে পড়ল ঘরের মধ্যে। মানুষের শব্দ পেয়ে বুড়োটাও অমনি চকিতে ফিরে তাকালো। ইস, কি ভয়ানক রোগা লোক! হাড় চামড়া ছাড়ার শরীরে আর কিছুই নেই। দেহে প্রাণ আছে বলেও মনে হয় না। দেহে প্রাণ নেই মনে হলেও তার কোটরগত চোখ দুটো অস্বাভাবিক রকমের উজ্জ্বল। লণ্ঠনের আলো লেগে যেন আগুনের মতো জ্বলছে। দেখে ওরা বড়ই অস্বস্তি বোধ করতে লাগলো, যেন বুড়োটার সামনে থেকে পালাতে পারলে বাঁচে। বুড়োটাও যেন কি জ্বলন্ত চোখে চেয়েই রয়েছে ওদের দিকে, অপলক চেয়েই রয়েছে। শ্যামল হঠাৎ বেপরোয়া হয়ে বলে উঠল, অমন করে তাকিয়ে রয়েছ কেন? কে তুমি? এখানে কি করছো? বুড়ো বিদঘুটে ভাবে হেসে উঠল। কি বিশ্রী সে হাসি! খ্যাক খ্যাক করে হাসতেই থাকলো খানিকক্ষণ। তারপর বলল, খোকাবাবুদের ভয় করছে বুঝি? শ্যামা বলল, ভয় করব কেন? তুমি তো আর বাঘ ভাল্লুক নও, তুমিও মানুষ, আমরাও মানুষ। আমিও মানুষ, তোমরাও মানুষ। শ্যামার কথাটার পুনরাবৃত্তি করে বুড়োটা এবার হ্যাঁ হ্যাঁ করে এমন জোরে হেসে উঠল যে সে হাসির শব্দ বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ল। এ হাসি সাধারণ হাসি নয়। এ হাসি যে কী ধরনের তা বলা যাবে না। ওরা দুজনে বেশি রকমের চমকে উঠল, আর এই চমকানির মধ্যে ভয়ও ছিল অনেকটা। হাসি থামিয়ে বুড়ো বলল, তোমরা বসো, আমি ততক্ষণে রান্নার জোগাড়টা করে নিই, তারপর তোমাদের সঙ্গে সারা রাত ধরে গল্প করব। কতদিন যে মানুষের সঙ্গে কথা বলিনি। না না, দিন নয়, কত বছর, কয়েকটা যুগ। শ্যামল বলল, কি বলছো পাগলের মতো? বুড়ো আবার তেমনি অপার্থিব হাসি হেসে বলল, তোমাদের কথাগুলো শুনতে বেশ লাগছে। বয়স অল্প কি না, পৃথিবীর অনেক কিছুই জানো না তোমরা, তাই তোমাদের বোকা বোকা কথাগুলো শুনতে বেশ লাগছে আমার। শ্যামাপদর সর্বশরীরে রাগে রি রি করে উঠল বুড়োর কথা শুনে, কিন্তু কোনো রকম রাগ প্রকাশ না করে অন্য কথা বলল, তা এত রাতে রান্না কেন? কোথায় ছিলে এতক্ষণ? তুমি কি এ বাড়িতেই থাকো? এসব কথার কোনো জবাব না দিয়ে বুড়ো উনুনের মধ্যে কাঠ কুটো দিতে লাগলো। শ্যামল আর শ্যামাও আর কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। তাদের কেমন একটু ভয় ভয়, কেমন যেন অস্বস্তি বোধ হতে লাগলো। একটু পর বুড়ো বলল, তোমরা দাঁড়িয়ে রইলে কেন? বসো বসো, ঘরটা বড় নোংরা না, ঝাড়ুও তো নেই। আচ্ছা, আমি ব্যবস্থা করছি বলে শ্যামল পাশের ঘর থেকে বনতুলসী গাছ দুটো আর মাদুরটা নিয়ে এলো। খানিকটা জায়গা পরিষ্কার করে নিয়ে মাদুর বিছিয়ে বসলো। বুড়োটাও ততক্ষণে উনুন জ্বেলে দিয়েছে। উনুনের ওপর হাঁড়িটা যেমন বসানো ছিল তেমনই রইল। শ্যামল বুড়োকে জিজ্ঞেস করলো, হাঁড়িতে কি আছে? কোনো জবাব না দিয়ে বুড়ো ওদের দিকে পিট পিট করে চেয়ে চেয়ে হাসতে লাগলেন। পাগল! শ্যামার কানের কাছে মুখ নিয়ে গিয়ে শ্যামল বলল, তাই তো মনে হচ্ছে, সংক্ষেপে জবাব দিল শ্যামা। তারপর বুড়োকে জিজ্ঞেস করল, তোমার দেশ কোথায়?
বুড়ো সঙ্গে সঙ্গে উত্তর না দিয়ে কয়েক মুহূর্ত নিশ্চুপ রইল, তারপর বলল, এটাই আমার দেশ, এই হিরণপুর। তোমার নিজের বাড়িঘর কিছু নেই? আছে বই কি, আগে চালা ঘর ছিল, এখন কোঠা বাড়ি হয়েছে। তবে সেখানে না থেকে এই বনজঙ্গলের মধ্যে পোড়ো বাড়িতে রয়েছ কেন? বুড়ো বেশ গম্ভীর হয়ে বলল, শুনবে সে কথা? শুনবো বই কি, বলো। বুড়ো তাদের যা গল্প শোনালো তা সংক্ষেপে এইরকম। এই যেখানে আজ রায়েদের এই পোড়ো বাড়িটা রয়েছে, বহুদিন আগে এখানে ছিল বাঁশবন, বেতবন, বুনোলতা, গুল্মের ঝোপঝাড়। আর তারই পাশে ছিল শ্রীদাম মাঝির কুঁড়ে ঘর। লোকে তাকে ছিদাম বলতো, কেউ কেউ বা তাকে মাঝির পো বলে ডাকত। পরের জমিতে লাঙল দেওয়া, ধান রোয়া, ধান কাটা এই ছিল তার পেশা। তাতেই কোনো রকমে নিজের এবং তার ছোট্ট নতুন বউটার ভরণ পোষণ চলে যেত। এরপর একদিন কলকাতা থেকে রায়দের মেজকর্তা হরিশঙ্কর রায় হিরণপুর এসে হাজির হলেন বাগান বাড়ির জন্য জমি দেখতে। অনেক দেখে শুনে এই জমিটাই তার পছন্দ হলো, কিন্তু ছিদাম মাঝির ঘরটা বাদ দিয়ে কেবলমাত্র বাঁশঝাড় আর বেতবন কিনলে জমিটার আকার বা চেহারা বড় বেখাপ্পা হয়ে যায়। বাগান এবং বাড়ি তৈরি করলে একটা কোণ ভাঙা হয়ে থাকবে, বাগান এবং বাড়ির সৌন্দর্য তাতে নষ্ট হবে। তাছাড়া অন্য দিক দিয়ে বিচার করলেও অমন একটা বিলাস ভবনের পাশে অমন একটা হতশ্রী জীর্ণ কুঁড়েঘর নিটোল সুশ্রী শরীরের ওপর ঠিক একটা দুষ্ট ব্রণের মতোই মনে হবে। তাই হরিশঙ্কর বাবু প্রথমে শ্রীদামের কাছেই গেলেন এর একটা মীমাংসা করবার জন্যে। তিনি প্রস্তাব করলেন যে ছিদাম কুঁড়েটা তাকে দিয়ে দিক, পরিবর্তে মূল্যস্বরূপ টাকা নিলেও সে নিতে পারে, কিংবা হরিশঙ্করবাবু কাছাকাছি এক টুকরো জমি কিনে ওই রকম একটা কুঁড়ে ঘরও বানিয়ে দিতে পারেন। তখন শ্রীদামের যা অভিরুচি। এতে আপত্তি করার তেমন কিছু না থাকলেও শ্রীদাম এই আপত্তি জানালো যে সে তার বাপ ঠাকুরদার ভিটে ছেড়ে অন্য কোথাও যাবে না। এরপরও তাকে নানাভাবে বোঝাবার চেষ্টা করতে লাগলেন হরিশঙ্কর। কিন্তু শ্রীদামের ওই এক কথা, এখানকার মাটি সে কিছুতেই ছাড়বে না। শ্রীদামকে বোঝাবার জন্যে গ্রামের দু একজন মাতব্বর শ্রেণীর লোককেও হরিশঙ্করবাবু সঙ্গে নিয়ে এসেছিলেন। শ্রীদামের একগুঁয়েমি দেখে একজন মাতব্বর বলে উঠলেন, দেখ শ্রীদাম, এতক্ষণ তোর পায়ে যথেষ্ট ভালো কথা বলে তেল দেওয়া গেল, তবুও যখন আমাদের কথা রাখলি নে, তখন তোর কপালে নিতান্তই দুঃখ আছে বুঝতে পারছি। এই কথা শুনে শ্রীদাম মাঝির চোখ দুটো শুধু একবার দপ করে জ্বলে উঠেছিল, কিন্তু করবার কিছুই ছিল না। ছিদাম উঠে গেল ঘর ছেড়ে দিয়ে। হরিশঙ্করবাবু খানিকটা তফাতে তার জন্য নতুন কুঁড়ে তৈরি করে দিলেন। আর এদিকে দেখতে দেখতে শ্রীদামের বাপ ঠাকুরদার ভিটের উপর গড়ে উঠল হরিশঙ্কর রায়ের বিলাস ভবন। এর বেশ কয়েক বছর পরে হিরণপুরে কালাজ্বরের মোড়ক শুরু হয়। গাঁয়ের বহু লোক তাতে মরল। ছিদাম মাঝিও মারা গেল, তার বউও মরল। এই পর্যন্ত বলে বুড়ো একবার থামল। শ্যামল আর শ্যামা শুনতে শুনতে এতই তন্ময় হয়ে পড়েছিল যে বুড়ো থামতেই বলে উঠল, তারপর? বুড়ো একটু হাসল, হেসে বলল, ছিদাম মাঝি মারা গেল বটে, কিন্তু সে ভুলতে পারল না তার বাপ ঠাকুরদার ভিটেকে। তাই রায়েরা চলে যেতেই সে এসে আবার আঁকড়ে ধরল তার পুরনো ভিটেকে। আমরা এখন যেখানে বসে রয়েছি ঠিক এই জায়গাতেই ছিল তার কুঁড়েটা। হঠাৎ বাইরের দিকে চেয়ে বুড়ো কেমন যেন চঞ্চল হয়ে উঠল, বলল, আর নয়, চলি, আমার যাবার সময় হয়ে এসেছে। বলতে বলতেই বুড়ো যেন হাওয়ায় মিলিয়ে গেল। বাইরে তখন খুব আবছা দিনের আলো ফুটতে শুরু করেছে।